হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার সবার প্রিয় চ্যানেল ক্যামসার 10-এ। আজকে আমি নতুন একটা প্রিভিয়াস ইয়ার সিরিজ নিয়ে এসেছি। আজকে ফিজিক্সের কোয়েশ্চেনগুলি আমরা সলভ করব, ঠিক আছে? সো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? সো আপনারা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে বেশিতে বেশি শেয়ার করবেন, ঠিক আছে? কারণ আপনারা শেয়ার করলে কিন্তু এরপরে এই ধরনের ভিডিও আরও আমি পোস্ট করব। কিন্তু আপনারা যদি শেয়ার না করেন বা লাইক না করেন বা সাবস্ক্রাইব না করেন চ্যানেলটাকে, তাহলে কিভাবে আমি ওই ভিডিওগুলো করব? আমি তো মোটিভেশনই পাবো না, ঠিক আছে না? সো আপনারা সাবস্ক্রাইব লাইক এটা তো আপনার করতে কোনো টাকা লাগে না, এটা জাস্ট করে দিতে পারেন। সো এটা করে দিলে আপনাদের যে প্রিভিয়াস ইয়ার সিরিজটা চলছিল, এখন আমি ফিজিক্সটা নিয়ে এসেছি, এরপরে ম্যাথটাও নিয়ে আসবো, ঠিক আছে? যেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। কারণ এসটিজিটির আপনারা জানেন যে বড় বড় কোচিংয়েও কিন্তু এসটিজিটি অত ভালো করে পড়াচ্ছে না, ওরা অফলাইনে কিন্তু পড়াতে পারছে না, ঠিক আছে? কারণ এসটিজিটি সম্পর্কে সম্পূর্ণ সাবজেক্টের যে নলেজ ওটা সবচেয়ে বেশি থাকতে হবে না, হ্যাঁ? ওটা ওদের কাছেও মানে সবচেয়ে বেশি নেই, ঠিক আছে? যার কারণে ওরাও অফলাইনে হ্যান্ডেল করতে পারবে না, অফলাইনে সমস্যা হবে ওদের। তাই ওরাও কী করছে, ওরাও অনলাইনে কিন্তু পড়াচ্ছে, ঠিক আছে? আর অনলাইনেও কতটুকু পড়াচ্ছে, আবার সময়ও কম, ঠিক আছে? হয়তোবা অফলাইনে ওরা পড়াতেও পারতো, কিন্তু সময় কম, যার কারণে ওরা পড়াতে পারছে না, ঠিক আছে না? সো মানে বিভিন্ন সমস্যা রয়েছে, ঠিক আছে? সো যেহেতু সমস্যা রয়েছে, সমাধান নিয়ে এসেছি আমি প্রিভিয়াস ইয়ার সিরিজটা অ্যাটলিস্ট আপনাদের এনে দিয়েছি, হ্যাঁ? এখানে ফিজিক্সেরও আপনি পেয়ে যাবেন এবং ম্যাথেরও আমি আপলোড করব, ঠিক আছে? ম্যাথেরও কাজ চলছে। সো যেহেতু আপলোড করব, আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোয়েশ্চেনে কী বলা আছে দেখুন, ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে? সো আপনাদের কিন্তু ডাইমেনশন কীভাবে বের করতে হবে এটা কিন্তু আপনাদের শিখে রাখতে হবে, অনেকগুলো ডাইমেনশন শিখতে হবে ফিজিক্সের, ঠিক আছে? ক্লাস 11-এর চ্যাপ্টারের মধ্যে যতগুলো ডাইমেনশন দেওয়া সবগুলি শিখবেন, ক্লাস 12-এরও সবগুলো শিখবেন ডাইমেনশন, ঠিক আছে? হ্যাঁ, যেমন কণিক ভরবেগ আছে, হ্যাঁ, কণিক মোমেন্টাম যেগুলো আছে, ঠিক আছে? সরণ, ত্বরণ সবগুলি কিন্তু আপনি শিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখুন আমরা কোশ্চেনটা কীভাবে সলভ করবো। তাহলে কণিক ভরবেগের ফর্মুলা বা এখানে তোমার ডাইমেনশন ফর্মুলা ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ওমেগা, ঠিক আছে? যেখানে আই হচ্ছে কি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে? আর ওমেগা কি, ওমেগা হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার আইকে আমরা কি লিখতে পারি, এম আর স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? কারণ আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, ঠিক আছে? আর ওমেগা তো ওমেগা যেভাবে আছে এভাবে থাকবে। আচ্ছা, দেখো এখানে যে এম আছে, এম কি, এম হচ্ছে গিয়ে মাসকে কিন্তু আমরা ডাইমেনশনে যখন লিখি থার্ড ব্র্যাকেট এম এ লিখি আমরা, ঠিক আছে? আর আর কি, আর কিন্তু একটা ডিস্টেন্সের ইউনিট, ঠিক আছে? ডিস্টেন্সে আমরা ইউনিটে ডাইমেনশনের ক্ষেত্রে এল দিয়ে থার্ড ব্র্যাকেট এল দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আর এখানে দেখো আর দুটো আছে, দ্যাট মিনস স্কোয়ার হবে, ঠিক আছে? আর ওমেগা কিন্তু তোমার ডি থিটা বাই ডিটি, ঠিক আছে? এখন দেখো এই যে থিটাটা আছে, থিটাটা কিন্তু তোমার ডাইমেনশনলেস, ঠিক আছে? ডাইমেনশনলেস মানে ডাইমেনশনের উপর নির্ভর করে না, ডাইমেনশন নাই এটার, ঠিক আছে? সো যেহেতু এটা ডাইমেনশন নাই, তাহলে ওমেগা কিন্তু তোমার শুধু টি এর উপরে নির্ভর করছে, ঠিক আছে? সো এখানে আমি লিখতে পারি সময়ের উপর নির্ভর করছে। সো আমি সময়টাকে টি ইনভার্স আমরা ডাইমেনশন দিয়ে এভাবে লিখতে পারি, ঠিক আছে? সো এটা হয়ে যাবে তোমার টি ইনভার্স, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স অপশন এতে আছে, ঠিক আছে? তাহলে অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখো, এরপর বলেছে যে এখানে বলেছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইজ এ ডাইমেনশন ফর্মুলা ফর, কার ডাইমেনশন ফর্মুলা এটা, ঠিক আছে? তাহলে দেখো গতিশক্তি ইজ ইকুয়াল টু মানে কে ইজ ইকুয়াল টু কে ই, ঠিক আছে? গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি, পরে এসেছি, ঠিক আছে? তাহলে দেখো, হ্যাঁ, এটার মধ্যে এটা তো কনস্ট্যান্ট, এটা কোনো ইউনিট থাকবে না, ঠিক আছে? সো এখানে দেখো এম এর ইউনিট কত, এম এর ডাইমেনশন হবে এম, ঠিক আছে? আর ভি কিন্তু তোমার এখানে ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটির ইউনিট কত, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে মিটার থেকে এখানে এল আসছে,
আর সেকেন্ড থেকে তোমার T⁻⁻1 আসছে, ঠিক আছে। তাহলে L T⁻⁻1 আবার তার স্কোয়ার, কিন্তু এই স্কোয়ারটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। স্কোয়ারটা না দিলে কিন্তু হবে না, এটা যাতে মনে থাকে। তাহলে mL² T⁻², ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু অপশান মিলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি যদি চাও তাহলে বাকিগুলিও সলভ করতে পারো, আমি যে বাকিগুলি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রেশার ইজ ইকুয়াল টু আমরা জানি যে ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হ্যাঁ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন বাই এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এরিয়া ইজ ইকুয়াল টু কি লেন্থের স্কোয়ার L², আর এম হচ্ছে গিয়ে ডাইমেনশান, ঠিক আছে, মাসের ডাইমেনশান এম। আর এ কী হবে, এ হবে L/T⁻², ঠিক আছে। কারণ এই অ্যাক্সেলারেশনের ইউনিট কিন্তু মিটার/সেকেন্ড², তাহলে মিটার থেকে এল আসবে আর এখান থেকে টাইমের স্কোয়ার আসবে, ঠিক আছে। কারণ যেহেতু টাইমটা নিচে আছে, সো T⁻² আসবে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে L⁻⁻1 T⁻², তাহলে এটা কিন্তু তোমার অপশান নাই কিন্তু অপশানে, ঠিক আছে। সো এটা কিন্তু এটা কিন্তু নাই, তো এটাও হবে না। ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে তোমার ফোর্সের ক্ষেত্রে আসছে mL⁻², mL⁻², তো এখানে নেই, সো এটাও হবে না, ঠিক আছে। সো অপশান এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে কোনটা ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি না, বা কোনটি লব্ধি ভৌত রাশি নয়, ঠিক আছে। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা তুমি কীভাবে করবে। দেখো, ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি, ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ওই কোয়ান্টিটিগুলা, হ্যাঁ, যেগুলো তোমার কি হয়, যেগুলো তোমার কোনো কিছু মিলে তৈরি হয় না, ঠিক আছে, কোনো কিছু মিশানো নেই যেগুলোর মধ্যে, ঠিক আছে। যেমন যেগুলোর মধ্যে তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো আছে, যেমন তোমার লেন্থ, হ্যাঁ, টাইম, ঠিক আছে, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যাতে না থাকে, ঠিক আছে। কিন্তু যেমন স্পিডকে আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা তো ইউনিট হচ্ছে লেন্থের, ঠিক আছে, আর এটা কি, এটা টাইম তো টি এর, ঠিক আছে। সো এখানে দেখো দুইটা ফান্ডামেন্টাল প্রপার্টি নিয়ে, কোয়ান্টিটি নিয়ে কিন্তু তোমার এখানে স্পিড তৈরি হয়েছে, সো এটা কিন্তু হবে না, ঠিক আছে। এরপরে ভলিউম কিন্তু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তো এটার মধ্যে দেখো তোমার তিনটে লেন্থই কিন্তু তিনটে আসছে, ঠিক আছে। সো এখানে কিন্তু তিনটে জিনিস আসছে, সো এখানে কিন্তু তোমার তুমি বলতে পারো যে এখানেও কিন্তু তিনটে জিনিস মিশ্রিত আছে, ঠিক আছে। তো তিনটে জিনিস যদি মিশ্রিত থাকে তাহলে এটাও কিন্তু তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মিলেই তৈরি হয়েছে, ঠিক আছে। সো এটাও কিন্তু তোমার অপশান হবে না, ঠিক আছে। এরপরে কিন্তু তোমার ফোর্সের কথা বলেছে। এখন ফোর্স ইজ ইকুয়াল টু আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এবং মাস তো এখানে আছে, আর অ্যাক্সেলারেশন কি মিটার/সেকেন্ড², তাহলে মিটার/সেকেন্ড² থেকে কি আসবে, L⁻² আসবে, ঠিক আছে। তাহলে L⁻², তাহলে দেখো এটার মধ্যে কিন্তু আরও টোটাল তিনটা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মিলে এই ফোর্সটা তৈরি হচ্ছে, ঠিক আছে। সো এটাও কিন্তু অপশান হবে না, সো অপশান ডি মাস কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এখানে বলা হয়েছে যে 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 1 লাইট ইয়ার কতর সমান, এক আলোকবর্ষ কতই সমান, ঠিক আছে। তো এখানে কতগুলি ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, এখানে কতগুলি ভ্যালু দেওয়া আছে, দেখো এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন দেখো 1 লাইট ইয়ার বলতে আমরা কী বুঝি, 1 লাইট ইয়ার বলতে একটা লাইট, ঠিক আছে, 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে, ওটা হচ্ছে কি 1 লাইট ইয়ার, ঠিক আছে। এখন 1 লাইট ইয়ার কিন্তু তোমার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখবে, ঠিক আছে। 1 লাইট ইয়ার কিন্তু তোমার ডিস্টেন্সের ইউনিট, ঠিক আছে, ডিস্টেন্সের ইউনিট, এটা কিন্তু টাইমের ইউনিট না, এটা মনে রাখবে। স্টুডেন্টদের মধ্যে কনফিউশন হয় যে 1 লাইট ইয়ার এটা কি টাইমের ইউনিট নাকি ডিস্টেন্সের ইউনিট, ঠিক আছে। এটা কিন্তু সবসময় মনে রাখবে ডিস্টেন্সের ইউনিট, এটা টাইমের ইউনিট না কিন্তু, ঠিক আছে। সো অপশান এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বোথ চন্দ্রশেখর লিমিট অ্যান্ড অ্যাটমিক মাস ইউনিট আর ইউনিটস অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট চন্দ্রশেখর লিমিট আর হচ্ছে কি অ্যাটমিক মাস, ঠিক আছে। তাহলে চন্দ্রশেখর সীমা আর পারমাণবিক ভর উভয়ই একটি ভৌত রাশির একক, ঠিক আছে। একটা ভৌত রাশি আছে, ওই ভৌত রাশির এককটা এই চন্দ্রশেখর সীমার লিমিটের এককও, আবার অ্যাটমিক মাস ইউনিটের এককও, ঠিক আছে। তাহলে ওই রাশিটি কি হবে,
দেখো ওই রাশিটি কি, চন্দ্রশেখর সীমাটা কী ছিল, চন্দ্রশেখর সীমাটা ছিল ধরনের একটা হোয়াইট ড্রাফট স্টার আছে, নক্ষত্র আছে, এই নক্ষত্রটা হ্যাঁ ম্যাক্সিমাম কতটুক ভর অবধি থাকতে পারে, এর উপরে যদি ওই একটা লিমিট আছে, ওই সীমার উপরে যদি এর মাস হয়ে যায় তাহলে এ ভেঙে পড়ে যাবে, ঠিক আছে। সো ওই যে সীমা একটা আছে ভরের, ঠিক আছে, ওই সীমাটাকেই বলা হয় চন্দ্রশেখর সীমা। এখন এই যে এখানে চন্দ্রশেখর সীমার মধ্যে মাসের কথাই তো বলা হয়েছে না, ভরের কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভরের ইউনিট এখানে ইয়ে হবে, আমরা জানি ভরের ইউনিট কি, মাস, মাসের ইউনিট কি হবে, এএমইউ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এখানে বলেছে অ্যাটমিক মাসের ইউনিট, অ্যাটমিক মাস একটি পারমাণবিক একটি পরমাণুর ভর কত, ধরুন একটি পরমাণু সাপোজ কিছু একটা ভর, এই ভরের ইউনিট আমরা জানি এএমইউ, ঠিক আছে। তাহলে এটারও এএমইউ, আর এখানেও কিন্তু মাসের কথাই বলা হচ্ছে, সো এটাও কিন্তু এএমইউতে হবে, ঠিক আছে। সো তোমার মাস কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাবো। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে হোয়াট ডাজ দ্য স্পিডোমিটার অফ এ ভেহিক্যাল রিড, ঠিক আছে। একটা স্পিডোমিটার ভেহিক্যালে কি রিড করে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখন তোমার সাপোজ আমি ওখানে আগরতলা থেকে আমি উদয়পুরে যাব, ঠিক আছে, হ্যাঁ। তো আমি হঠাৎ বাইক স্টার্ট করলাম, বাইক স্টার্ট করে চলছি, হঠাৎ আমি দেখলাম যে আমার বাইকের স্পিড কত, 70 কিলোমিটার/আওয়ার দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি ওই যে স্পিডটা দেখেছি ওটা কি, ওটা হচ্ছে গিয়ে তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কিন্তু, ঠিক আছে। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যেটা বা তাৎক্ষণিক দ্রুতি যেটা, এটা কোথায় দেখায়, এটা ভেহিকেলের স্পিডোমিটারে দেখায়, ঠিক আছে। সো অপশান বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়েন অ্যান অবজেক্ট মুভস উইথ কনস্ট্যান্ট স্পিড ইন এ সার্কুলার পাথ, একটা সার্কুলার পাথের মধ্যে একটা অবজেক্ট ঘুরছে, ঠিক আছে, এভাবে ঘুরছে, ঠিক আছে। এটা অন্য কালি দিয়ে লিখলে ভালো হবে, হ্যাঁ। তো এই অবজেক্টটা কী করছে, এভাবে ঘুরছে সার্কুলার ওয়েতে, ঠিক আছে, সার্কুলার ওয়েতে এভাবে ঘুরছে। তো দেখো এখানে বলেছে দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস, কোনটা ফলস হবে। দেখো এখানে বলেছে স্পিড অফ দ্য অবজেক্ট ইজ কনস্ট্যান্ট, স্পিড কি কনস্ট্যান্ট হবে, হ্যাঁ অবশ্যই স্পিড কনস্ট্যান্ট হবে। এখানে একটা যে কোনো একটা অবজেক্ট ঘুরছে এভাবে স্পিড, একই স্পিডে, হ্যাঁ, যে কারণ বলাই আছে এখানে যে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তাহলে স্পিড তো কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। কিন্তু এখানে বলা আছে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, কিন্তু এখানে যে সার্কুলার পাথে যখন একটা অবজেক্ট ঘুরে তখন কিন্তু এখানে কিন্তু তোমার যে ডাইরেকশান আছে, ডাইরেকশান কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। সো ডাইরেকশান যেহেতু চেঞ্জ হয়, আমরা জানি যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ডাইরেকশানের উপর নির্ভর করে, তাহলে ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট হতে পারে না এই ক্ষেত্রে, ঠিক আছে। ভেলোসিটি কিন্তু এক্ষেত্রে চেঞ্জ হয়, ঠিক আছে, ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে এখানে বলা হয় যে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে এটা কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। মানে এইটা কারণ এখানে বলা হচ্ছে কোনটা মিথ্যে, ঠিক আছে। সো মিথ্যা অনুযায়ী এটা সঠিক উত্তর হবে, আর বাকি সত্য এইগুলো এটা কিন্তু সত্য হবে, হ্যাঁ। স্পিড একটা কোয়ান্টিটি, ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি, এটা কিন্তু ঠিক আছে। আর অ্যাক্সেলারেশন আমরা জানি যে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে অ্যাক্সেলারেশন তো চেঞ্জ হবেই, ঠিক আছে। সো অপশন কিন্তু বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলা আছে, দ্য পজিশন অফ এক্স অফ এ পার্টিকেল ভেরিজ উইথ টাইম টি অ্যাজ এত হোয়ার এ বি আর কনস্ট্যান্ট, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, অ্যাট টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে দেখো এখানে পজিশন দেওয়া আছে, পজিশন এক্স ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার মাইনাস বি টি টু দি পাওয়ার মাইনাস 3 এটা দেওয়া আছে। তাহলে এখানে বলেছে যে ভেলোসিটি বের করো, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে। তাহলে আমরা ভেলোসিটি তো এখানে কিছুই দেওয়া হয়নি, তাহলে ভেলোসিটিটা কীভাবে বের করবো। দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে তোমার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। কীভাবে ডেরিভেটিভ করতে হবে আমি জানলাম। দেখো পজিশান, ঠিক আছে, পজিশান এক্সকে যদি আমি ডিটি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, ডিএক্স বাই ডিটি, ঠিক আছে। তাহলে সময়ের সাপেক্ষে যদি স্থানের পরিবর্তন হয় এটাকে আমি কি বলি, ব্যাক বলি না, তাহলে ভি হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ডিএক্স বাই ডিটি করি, দ্যাট মিনস এটা কী হয়ে যাবে, এটা ভি হয়ে যাবে, ঠিক আছে। আর এটাকে দেখো, এটাকে যদি ডেরিভেটিভ করি ডি ডিটি, ঠিক আছে, তাহলে টি এর রেসপেক্টে যদি ডেরিভ করি তাহলে এ টি হবে মাইনাস 3 বি টি স্কোয়ার, ঠিক আছে। এবার এটার মধ্যে তোমার ভ্যালুটা বসিয়ে দাও, টি ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দাও, টি ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দিলে তোমার আনসারটা চলে আসবে, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু 1 যদি তুমি বসাও তাহলে কত হবে, 2a মাইনাস 3b, ঠিক আছে। তাহলে 2a মাইনাস 3b অপশান সিতে আছে, অপশান সি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো।
নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। বলেছে যে এ ড্রাইভার ইজ ড্রাইভিং এ কার, এ ড্রাইভার একটা একটা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, এট এ ভেলোসিটি অফ 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ডের ভেলোসিটিতে একটা গাড়ি চলছে। সাডেনলি হি নোটিসেস এ চাইল্ড, একটা চাইল্ডকে দেখলো 80 মিটার স্ট্রেট, 80 মিটার সামনে আছে, 80 মিটার সামনে রয়েছে ওই বালকটা, ঠিক আছে। সো 0.5 সেকেন্ডে হি রিয়্যাক্ট উইথ ম্যাক্সিমাম ব্রেক অফ এত, ঠিক আছে। সো সে সাডেনলি সে কী করলো, একটা ব্রেক দিল। তো হি ক্যানট অ্যাভয়েড হিটিং, কোন হ্যাঁ কি অ্যাভয়েড করবে হিটিং, মানে চাইল্ডকে না হিট করা, মানে না বাড়ি দেওয়া, ঠিক আছে। ক্যান অ্যাভয়েড হিটিং দ্য চাইল্ড, ক্যানট অ্যাভয়েড মানে চাইল্ডটাকে বাড়ি দিয়ে দেবে বা চাইল্ডটাকে বাড়ি দিতে পারবে না। উইল জাস্ট টাচ দ্য চাইল্ড, মানে চাইল্ডটাকে মাত্র ধরবে। দ্য ব্রেক উইল অফ দ্য কার উইল ফেল, ব্রেক ফেল হয়ে যাবে গাড়ির। তাহলে কোনটা হবে অপশন? তাহলে এটা তোমরা কীভাবে সলভ করবে, ঠিক আছে। এটা সলভ করতে গেলে একটা জিনিস তোমার আগে ডায়াগ্রাম দিয়ে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো এটা আমি একটা জায়গা ধরলাম, ঠিক আছে। সো এইখানে ধরো না বালকটা আছে, মানে চাইল্ডটা আর কি, বালক না, চাইল্ড এখন মেল ফিমেল যাই হতে পারে। আচ্ছা, এখানে দেখো গাড়িটা আছে, ঠিক আছে, গাড়িটা এখানে রয়েছে। তো গাড়িটা যাচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে এখানে তোমার টোটাল যে ডিস্টেন্সটা এটা 80 মিটার রয়েছে, ঠিক আছে, 80 মিটার রয়েছে। সো কি বললো যে ইন 0.5 সেকেন্ড হি রিয়্যাক্টস, সে 0.5 সেকেন্ডে রিয়্যাক্ট করেছে। 0.5 সেকেন্ডে কিন্তু গাড়িটা কিন্তু চলছিল, ঠিক আছে। তাহলে 0.5 সেকেন্ডে ও কিছু দূরত্ব তো যাবে না, তো এখানে গিয়ে হয়তো বা ওই চাইল্ডটাকে দেখতে পেয়েছে, ঠিক আছে। তো 0.5 সেকেন্ডে যদি চাইল্ডটাকে দেখতে পায়, তাহলে কিন্তু তোমার এখান থেকে তুমি বের করে নিতে পারবে। কি বের করে নিতে পারবে? এখানে ডিস্টেন্স কতটুকু গিয়েছে এটা বের করতে পারবে তুমি, ঠিক আছে। সো এখানে দেখো এস ইজিক্যাল টু, আমরা জানি কি এস ইজিক্যাল টু তোমার ভি ইন্টু টি, ঠিক আছে। তাহলে বা এস ইজিক্যাল টু বা ডি ইজিক্যাল টু লিখতে পারো, ঠিক আছে, ডি ইজিক্যাল টু ভি ইন্টু টি। তাহলে দেখো ভেলোসিটি হলো 30 ইন্টু 0.5, তাহলে এত সেকেন্ডে ও 15 মিটার, ঠিক আছে। তাহলে এই যে 0.5 সেকেন্ডে কি গাড়ি কিন্তু তোমার 15 মিটার অবধি চলে গেছে, এতটুকু 15 মিটার অবধি কিন্তু গাড়ি অতিক্রম করে গেছে, ঠিক আছে। এবার বলেছে যে ম্যাক্সিমাম ব্রেক, এরপরে ও ম্যাক্সিমাম ব্রেক দিল 8 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। সো এবার ব্রেক দিয়েছে মানে কি, এতে এর ইউনিট দেখেই বোঝা যাচ্ছে এতে এখানে তোমার ডি অ্যাক্সেলারেশন হয়েছে বা মন্দন হয়েছে। সো মন্দন যেহেতু হয়েছে, গাড়িটা কি হবে, গাড়ি কিন্তু আমরা ব্রেক দিলে কিন্তু জায়গায় কিন্তু দাঁড়ায় না, কিন্তু একটু সামনে গিয়ে তারপরে দাঁড়ায়, ঠিক আছে। সো এখানে তোমার গাড়িটা যেহেতু ব্রেক দিয়ে একটু সামনে গিয়ে মানে দাঁড়াবে, সো কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে এর জন্য, সো যেহেতু ব্রেক দিয়েছে তোমার ফাইনাল ভেলোসিটি কিন্তু 0 হবে, ঠিক আছে। আর ইউ কত হবে, ইউ আমরা জানি যে 30 মিটার পার সেকেন্ডে চলছিল গাড়িটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডিস্টেন্স বের করে নিতে পারবো। ডিস্টেন্স কিন্তু আমার এখান থেকে বের করে নিতে পারবো। ডিস্টেন্সটা কীভাবে বের করবো, তোমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে দেখো ভি তো তোমার 0 হবে, ভি স্কোয়ারও 0 হবে, ঠিক আছে। সো এখানে দেখো এখানে ইউ স্কোয়ার, তাহলে 30 স্কোয়ার, ঠিক আছে। সো 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু তোমার -8 কেন দিয়েছি, কারণ এখানে ডি অ্যাক্সেলারেশন হয়েছে, ঠিক আছে, ইন্টু এস, ঠিক আছে। সো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে 900 ডিভাইড বাই 16 আসে, হ্যাঁ, ইজিক্যাল টু এস। তাহলে এস ইজিক্যাল টু 56.25 এমন আসছে। তাহলে দেখো এটা হবে কি গাড়িটা যখন এখান থেকে তোমার এখান থেকে ব্যাক কষে এতটুকু অবধি গেল, ঠিক আছে। তাহলে 56.25, ঠিক আছে। এবার এই দুটোটাও আমি ডিস্টেন্স সাম করে দেখব কত আসছে। তাহলে দেখো 15 আর হচ্ছে গিয়ে 56.25, এটাকে যদি তুমি প্লাস করো তাহলে 71 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, 71 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো 71 আসছে, ঠিক আছে। তাহলে টোটাল যে চাইল্ডটা ওটা 80 মিটারে ছিল, ঠিক আছে। সো এই টোটাল গাড়িটা কিন্তু 71 মিটার অবধি এসে কিন্তু থেমে গেছে, ঠিক আছে। সো যেহেতু থেমে গেছে, তাহলে গাড়িটা চাইল্ডটাকে হিট করতে পারবে কি, হিট করতে পারবে না, ঠিক আছে। সো ক্যানট অ্যাভয়েড হিটিং দ্য চাইল্ড,
সরি, ক্যান অ্যাভয়েড হিটিং দ্য চাইল্ড, তাহলে অপশন বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এখন যদি 80 মিটারের বেশি আসতো ডিস্টেন্সটা, তাহলে কিন্তু যে চাইল্ডটাকে হিটিং করে দিত। ঠিক আছে, আর যদি একদম একুরেট 80 আসতো, তাহলে আমরা বলতাম যে উইল জাস্ট টাচ দ্য চাইল্ড। ঠিক আছে, আর যদি ব্রেক ফেল, এটা তো এমনি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা মেইনলি কোয়েশ্চেন ছিল তোমার টোটাল ডিস্টেন্সটা ক্যালকুলেট করে, এরপর তুমি দেখতে হবে যে মানে যতটুকু ডিস্টেন্সটা দূরে ছিল ওই চাইল্ডটা তোমার গাড়ির থেকে, হ্যাঁ, ততটুকু ডিস্টেন্সে তুমি কাছাকাছি কতটুকু যেতে পারছো। যদি কম গিয়ে থাকো ওই ডিস্টেন্সটার, তাহলে তুমি হিট করবে না। যদি একদম সমান গিয়ে থাকো, তাহলে জাস্ট টাচ করবে। আর যদি আরও বেশি স্পিডে মানে আরও বেশি ডিস্টেন্স অতিক্রম করো, দ্যাট মিনস তুমি চাইল্ডটাকে হিট করে চলে গেছো। ঠিক আছে, দ্যাট মিনস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ক্যান অ্যাভয়েড দ্য হিটিং। ঠিক আছে, অ্যাভয়েড করতে পারবে। সো নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে এ বাস অ্যাট রেস্ট অ্যাক্সিলারেটস ইউনিফর্মলি টু এ ভেলোসিটি অফ 54 km/h in 20 সেকেন্ড। দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বাস ইন 20 সেকেন্ড। ঠিক আছে, সো এটা আমরা কীভাবে করব। দেখো, এই ক্ষেত্রে তোমার 54 km/h দেওয়া আছে। হ্যাঁ, 54 km/h দেওয়া আছে। তাহলে আমি এটাকে কি করব, এখানে ডিস্টেন্সটা মিটারে দেওয়া আছে। দ্যাট মিনস কি, আমি এটাকে তোমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 5/18 দিলে মাল্টিপ্লাই করলে তোমার 15 মিটার পার সেকেন্ড চলে আসলো। ঠিক আছে, তাহলে 15 মিটার পার সেকেন্ড চলে আসলো। এরপরে কি, এরপরে কিন্তু তোমার টি কত দেওয়া আছে, 20 সেকেন্ড দেওয়া আছে টি। আচ্ছা, এবার আমার বের করতে হবে কি, দ্য ডিস্টেন্স ট্রাভেল, দ্যাট মিনস এস বের করতে হবে। ঠিক আছে, এস বের করতে হবে। এখন এস যেহেতু বের করব, এটা এস বের করতে কিন্তু তোমার অ্যাক্সেলারেশনও বের করতে হবে। ঠিক আছে, অ্যাক্সেলারেশন বের করতে হবে। তো অ্যাক্সেলারেশনটা কীভাবে বের করব, দেখো আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে দেখো, বাসটা প্রথমে কিন্তু রেস্টে ছিল, তাহলে ইউ কিন্তু 0 হবে। প্রাথমিক যে ব্যাগটা এটা 0 ছিল। ঠিক আছে, তাহলে এ ইন্টু টি কত, টি হচ্ছে 20 সেকেন্ড, আর ভি কত, ভি আমরা বের করেছি কত, 15। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে, এ ইজ ইকুয়াল টু হবে তোমার 15/20, দ্যাট মিনস 3/4 হবে। ঠিক আছে, তাহলে এ পেয়ে গেছি আমরা। এবার আমরা ওই যে ফর্মুলাটা আছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করে ডিস্টেন্স বের করব। তাহলে দেখো ভি আমরা কী জানি, আমরা ইউ তো 0। ঠিক আছে, ইউ কিন্তু 0, এটা ইউ হবে, ইউ 0। ঠিক আছে, ইউ 0 প্লাস 2 ইন্টু এ কত, এ বের হয়েছে তোমার 3/4। ঠিক আছে, এস কত, এস বের করব। আর ইউ ভি কত, ভি হচ্ছে গিয়ে 225। ঠিক আছে, সো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে 225 ইন্টু 2/3, তাহলে এটা কত হবে, এটা হবে 450/3, দ্যাট মিনস 150 মিটার। ঠিক আছে, তাহলে 150 মিটার কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমার ওই ক্লাস 9-এর যে চ্যাপ্টারগুলো আছে, গতি শক্তি, ঠিক আছে, বা ওই যে প্রথম যে চ্যাপ্টারগুলো রয়েছে, ঠিক আছে, নিউটনের সূত্র টুত্র, বা প্রথম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারগুলোর থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো এসেছে। ঠিক আছে, সো এটা কিন্তু ওই চ্যাপ্টারগুলো যারা করে থাকবো ভালো করে, তাহলে তারা ইজিলি আনসার করতে পারবে। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট স্পিড অফ দ্য অবজেক্ট, তাহলে কোনটা স্পিডকে রিপ্রেজেন্ট করবে। দেখো, স্পিড ইজ ইকুয়াল টু আমরা জানি কি, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম। এখন দেখো, ডিস্টেন্স কি কোনো সময় নেগেটিভ হতে পারে, অবভিয়াসলি না। তো ডিস্টেন্স সবসময় পজিটিভই হবে। আচ্ছা, টাইম কি কোনো সময় নেগেটিভ দেখেছো, অবভিয়াসলি টাইম নেগেটিভ, সবসময় পজিটিভ। সো টাইমও যদি পজিটিভ হয়, দ্যাট মিনস কি, স্পিড কিন্তু সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, এরপরে স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অবভিয়াসলি স্পিডের মান আছে, কিন্তু স্পিডের কিন্তু দিক নেই। সো এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটিও ঠিক আছে। ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইন ইউনিট টাইম, এটাও ঠিক আছে। ঠিক আছে, সো অপশন কিন্তু অল অফ দিস হবে। ঠিক আছে, সো এটা আশা করি বুঝে গেছো। এটা দ্য ওয়েট অফ এ ম্যান রেকর্ডেড বাই ওয়েইং মেশিন ইজ ডাব্লিউ। ঠিক আছে, একটা ওয়েইং মেশিনে একটা মানুষের ওয়েট মেপেছে, ডাব্লিউ আসলো। ঠিক আছে, হোয়েন অ্যান এলিভেটর এক্সিলারেটস আপওয়ার্ড ক্যারিং হিম। ঠিক আছে, যখন একটা এলিভেটারে এটা ওই এলিভেটার দিয়ে বিল্ডিংয়ের উপরে আবার বিল্ডিংয়ের নিচে যায়। ঠিক আছে, এটা তোমরা জানোই।
তো এলিভেটর দিয়ে ওই ব্যক্তিটা যাচ্ছিল, তো হিজ ওয়েট উইল বি, তার ওয়েট কত হবে। তাহলে দেখো এখানে কোনো ভ্যালু দেয়নি, ঠিক আছে, তো এখানে কোনো ক্যালকুলেশন করতে হবে না, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। এটাকে তুমি কীভাবে করবে, এটাই করতে গেলে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, আমরা পড়েছি এগুলা, এই ধরনের কোশ্চেনগুলো আমরা নর্মালি ক্লাস 11-এই পড়েছি, আর 9-এর সম্ভবত খুব সম্ভবত ছিল বা ছিল না এমনও বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটার মধ্যে কী হচ্ছে। দেখো যখন আমরা লিফটের দিকে উপরের দিকে যাই, লিফটে করে যখন আমরা উপরের দিকে যাই, তখন দেখবা তখনই কিন্তু ভারী বলে মনে হয় নিজেকে, ঠিক আছে, তখনই কিন্তু ভারী বলে মনে হয় নিজেকে। আর যখন আমরা লিফটের নিচের দিকে নামি তখন কিন্তু হালকা মনে হয়, ঠিক আছে। সো লিফটে ভারী কেন মনে হচ্ছে, কারণ আগে আমার ভর যদি ডাব্লিউ থাকে তাহলে এখন লিফটের ভরটা আমার থেকে বেশি হবে, ঠিক আছে, যার কারণে আমাকে ভারী লাগছে। কিন্তু যদি আমি লিফটের নিচে নামি তাহলে হালকা লাগছে কেন, কারণ আমার যে ভরটা ছিল এটা এখন ওই ভরের থেকে অনেক ওই ভরটা অনেক কম হয়ে গেছে, ঠিক আছে, তো যার কারণে আমি এখন হালকা ফিল করছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন উপরের দিকে যায় তখন কী হবে, যে আমার যে ওইটা আগে ডাব্লিউ ছিল এখন বেড়ে গেছে, ঠিক আছে, এখন বেড়ে গেছে, তো যার কারণে তোমার ডাব্লিউ গ্রেটার দেন এটা হবে, অপশান সি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু যখন লিফটটা নিচের দিকে নামে তখন হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ওই একটা ফর্মুলা আছে, ডাব্লিউ নেট বের করতে হবে mg + ma, এত ভংচং করে লাভ নেই, ঠিক আছে, এটা করে তোমার তাড়াতাড়ি কোশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর ওটা করলেও তুমি করতে পারো, সময় নষ্ট করবে আর কিছু করবে না, ঠিক আছে, কারণ তোমরা জানো যে পিওর সায়েন্সে যারা এক্সাম দেবে তাদের কিন্তু সময় খুবই কম, কারণ অঙ্কও করতে হবে, ফিজিক্সের নিউমারিক্যাল আছে, কেমিস্ট্রি নিউমারিক্যাল আছে, তো সবগুলি মিলিয়ে আমাদের তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি তুমি ওই রিলেশনগুলি বানিয়ে করতে থাকো তাহলে তোমার টাইম এমনি চলে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি, ঠিক আছে, তাহলে কোন ফিজিক্যাল কোয়ান্টিটিটা মোমেন্টামের চেঞ্জের উপরে নির্ভর করে। আচ্ছা, এটা আমরা এই কোশ্চেনটা আমরা অপশন এলিমিনেশন মেথড দিয়ে সলভ করব, ঠিক আছে। দেখো প্রতিক্রিয়া কোন সময়, প্রতিক্রিয়া হচ্ছে গিয়ে তোমার এক ধরনের বল, ঠিক আছে, এটা কোন সময়, যখন ওই একটি সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া হয়, ঠিক আছে, একটি ক্রিয়ার উল্টে একটি সমান ও ক্রিয়ার মতোই একটি বিপরীতমুখী বল যখন প্রয়োগ করা হয় তাকে বলা হয় প্রতিক্রিয়া, ঠিক আছে। সো এখানে প্রতিক্রিয়া তো হবে না, ঠিক আছে। এরপরে ত্বরণ হচ্ছে গিয়ে তোমার বেগের পরিবর্তনের হার, ঠিক আছে, বেগের পরিবর্তনের হার কিন্তু, ঠিক আছে। আর এটা বল কি, বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার কিন্তু, F = কিন্তু ma, ঠিক আছে, তাহলে m × v-u/t। তাহলে দেখো এখানে কিন্তু নিচে কিন্তু টি আছে, যদি টি না থাকতো তাহলে কিন্তু ঠিক ছিল যে ভরবেগের পরিবর্তন ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু টি আছে, ঠিক আছে, তাহলে এটা ভরবেগের পরিবর্তনের হার, তাহলে বলও কিন্তু হবে না, ত্বরণও হবে না, প্রতিক্রিয়া হবে না, তো অপশন ঘাত কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। অ্যাকশান অ্যান্ড রিয়াকশান, ক্রিয়া আর প্রতিক্রিয়া, এটা কিন্তু তোমার দুটো জিনিসের উপর কাজ করে না, ঠিক আছে, সমান এবং দুটি একই দিকে কাজ করে, এটাও হবে না, ঠিক আছে, দুটো একই দিকে কাজ করে না কিন্তু। ক্রিয়া, তুমি দেওয়ালে ধাক্কা মারছো, ঠিক আছে, তাহলে তুমি দেওয়ালে এদিকে ধাক্কা মারছো আর দেওয়াল তোমাকে এদিকে ধাক্কা মারবে, তাহলে কি সেম দিকে মারছে নাকি, এটা অবভিয়াসলি সেম দিকে মারছে না। সো ক্যান্সেল ইচ আদার, এটা কি ক্যান্সেল করছে কি, কোনো কিছু দেখছো ক্যান্সেল করাতে না, তো আমি যদি ব্যথা পাচ্ছি, ক্যান্সেল হলে তো ব্যথাই পাতাম না, দেয়ালে যদি আমি হিট করে থাকি বা ঘুষি দিয়ে থাকি। এরপরে অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, ঠিক আছে, এটা অপশন ডি কিন্তু তোমার সঠিক হবে। এটা সবসময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু নর্মালি জয়েন্টে দেখা যায়। আজকে লাস্ট কোয়েশ্চেন, এ বডি ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 72 km/h, একটা রাফ হরাইজন্টাল সারফেসের উপরে, যেখানে কোফিশিয়েন্ট দেওয়া আছে ফ্রিকশন কোফিশিয়েন্ট। ইফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির দ্বারা অ্যাক্সেলারেশন দিয়ে দেওয়া হয়েছে 10, বলা হয়েছে যে ফাইন্ড দ্য মিনিমাম ডিস্টেন্স হোয়ার ইট ক্যান বি স্টপড, যেখানে এটা স্টপ হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে ভেলোসিটি দেওয়া আছে তোমার 72, ঠিক আছে, km/h, তাহলে এটাকে আমি মিটার/সেকেন্ডে নেব, কারণ আনসারে দেখো মিটারে দেওয়া আছে, তাহলে 5/18 করে দেবো, তাহলে এটা কত হবে, তোমার 20 হবে, 20 মিটার/সেকেন্ড হবে, ঠিক আছে। তাহলে ভেলোসিটি আমি বের করে নিলাম। এবার দেখো ঘর্ষণ বলের জন্য, যে ঘর্ষণ বল আছে ওই ঘর্ষণ বলের জন্য বডিতে কিন্তু একটা মন্দন হচ্ছে, ঠিক আছে, ফলে এক্ষেত্রে কিন্তু তোমার ঘর্ষণের ফলে F = ma কিন্তু হবে ওইখানে, ঠিক আছে, F = ma হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো
ঘর্ষণ বলের জন্য F ইজ ইকুয়াল টু ma হচ্ছে। আর এখানে এখানে মন্দনের জন্য মন্দন হয়েছে এই জন্য এখানে F ইজ ইকুয়াল টু ma হচ্ছে, ঠিক আছে। আবার এখানে ঘর্ষণের জন্য, এখানে যে ঘর্ষণের জন্য একটা পিছের দিকে একটা বল ক্রিয়েট করছে, এটা কিন্তু তোমার এটার একটা ফর্মুলা আছে Fm ইজ ইকুয়াল টু তোমার মিউ n। এখানে মিউ কি, এখানে হচ্ছে তোমার মিউ হচ্ছে গিয়ে তোমার ফ্রিকশন কোফিশিয়েন্ট, ঠিক আছে। আর এন কি, এন হচ্ছে গিয়ে নর্মাল, হ্যাঁ নর্মাল ফোর্স, ঠিক আছে, নর্মাল ফোর্স বলতে পারো এনকে। আচ্ছা, এখন দেখো এখানে বলা হয়েছে যে তোমরা জানো হয়তো বা যে একটা অনুভূমিক তলের উপর যখন একটি বস্তুর উপর স্বাভাবিক বল করে, ঠিক আছে, স্বাভাবিক বল ক্রিয়া করে, তখন এই বলটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি জানি মহাকর্ষ বলের সমান হয়, ঠিক আছে। তাহলে n ইজ ইকুয়াল টু mg হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি মিউ mg, ঠিক আছে, মিউ mg f ইজ ইকুয়াল টু ইউ mg লিখতে পারি। তাহলে দেখো এখানে একটা f এর ইকুয়েশন ছিল, এখানে আরেকটা f এর ইকুয়েশন, এটা ফ্রিকশনের জন্য পেয়েছি, এটা ফ্রিকশন না নর্মাল যে ওই যে মন্দন হচ্ছিল ওটার জন্য যেটা পেয়েছি যে বলটা ওটা। তাহলে দুটোটা ফোর্সের তাহলে ইকুয়েট করে দাও। তাহলে দেখো ma ইজ ইকুয়াল টু মিউ mg, ঠিক আছে। তাহলে দেখো mm কাটা, তাহলে a ইজ ইকুয়াল টু মিউ জি। তাহলে এই অ্যাক্সেলারেশন বের করবো, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু মিউ কত 0.5 এবং জি কত দেওয়া আছে, জি বের করেছি আমরা, জি দেওয়া আছে, জি বের করে নিই, জি দেওয়া আছে 10, তাহলে কত হবে 5। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে গিয়ে আমার এই পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এই কিন্তু তোমার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটাকে হাইলাইট করে দিচ্ছি, কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার পাওয়া হয়ে গেছে, এবার আমরা কি বের করব, এবার আমার ডিস্টেন্স বের করতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স বের করব, ডিস্টেন্সটা কীভাবে বের করব, ওই যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা ইউজ করব, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। হ্যাঁ, এই ফর্মুলাটা ইউজ করলে তোমার আনসার কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে হয়ে যাবে। তাহলে দেখো ভি কিন্তু তোমার এখানে ভি স্টপ হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোশ্চেনে বলা আছে কিন্তু যে সর্বনিম্ন কত দূরত্বে গিয়ে বস্তুটি থেমে যাবে। তাহলে বস্তুটি যেহেতু থামবে, দ্যাট মিনস কি ফাইনাল ভেলোসিটি কিন্তু 0 হবে, ঠিক আছে। আর ইনিশিয়াল ভেলোসিটি কত 20 বের করে রেখেছি, প্লাস 2 ইন্টু এ কত, এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার আমি বের করেছি এখন 5, আর এস কত, এস তো নর্মাল যত হবে তত, আর এখানে কত হবে 20 প্লাস 20, তাহলে কি হবে 40 হবে। তাহলে তোমার এস ইজ ইকুয়াল টু কিন্তু 40 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এস কিন্তু তোমার 40 হবে। আর এখানে তোমার যেহেতু মন্দন হয়েছে এখানে মাইনাস দেবে তুমি, মাইনাস দিলে তোমার ওভারঅল যে আনসারটা এটা কিন্তু তোমার পজিটিভে আসবে। সো এখানে কিন্তু তোমার এস ইজ ইকুয়াল টু 40 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো সরি, অপশান বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।